সাউথ এশিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কান্ট্রি হয়ে তারা মাত্র একটা বিষয়ে অবসেসড হয়ে আছে, সেটা হলো বাংলাদেশ। 90% ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা চলে বাংলাদেশের এই রেজিমের বিপক্ষে। তাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে হাসিনা টাইপের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা। কাজে ইন্টারন্যাশনাল জার্নালিজমও কিন্তু ভারতকে খুব একটা ভালো চোখে দেখে না, যে ভারত বাংলাদেশকে নিয়ে যে অবসেসড হচ্ছে সেই উদ্দেশ্য তাদের কখনো অর্জন করতে পারবে না। কাজেই ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, এবং এই প্রেক্ষাপটেই আমাদের এটা দেখতে হবে যে ভারত এই বিজেপির উত্থানের মাধ্যমে যে ইন্ডিয়াতে যে কালচারাল রেভলিউশন একটা সৃষ্টি করছে, এটা বিশ্ব স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর। আপনি হয়তো জানেন নিশ্চয়ই যে তারা গোমূত্র এখন ড্রিঙ্ক হিসাবেই শুধু বিক্রি করে না, কয়েকটা উত্তরপ্রদেশে বা পাঞ্জাবের কয়েকটা মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে ওটা পান করতে হবে। পান না করলে আপনি পবিত্রতা অর্জন করবেন না। এটা যদি একটা সিরিয়াসলি ধর্মীয় বিশ্বাস হয়, এবং তাহলে তো এটা আপনার বিভিন্ন যে এগ্রিকালচারাল প্রোডাক্টস, তারপর তাদের যে সার্ভিস সেক্টর, যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে প্রচুর আপনার কনজিউমার প্রোডাক্টস এক্সপোর্ট করে, ভারতীয়রা ক্রয় করে, বাংলাদেশও অনেক কিছু ভারতীয় প্রোডাক্টস ক্রয় করে। এখন অনেকেই মনে করছে যে এগুলো স্বাস্থ্য ঝুঁকি। আমেরিকার এক রিসার্চ ইনস্টিটিউটে তারা এই বের করেছে যে গোবর মিশ্রিত খাদ্য, মশালা সেগুলো ব্যবহার করে অসুস্থ হয়ে গিয়েছে অনেক মানুষ। এবং এটাই হচ্ছে আমাদের একটা বড় ভয়। ধরেন ভারতে যদি এখন পশ্চিমবঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব এমনভাবে ঘটে, আর পশ্চিমবঙ্গের থেকে যদি এই আমাদের রংপুর অঞ্চলে এবং এই যে ফেনী, যেটাকে তারা বলে বাংলাদেশের চিকেন স্নেক, ফেনীতে কিন্তু আপনার ঠিক বঙ্গোপসাগর থেকে ত্রিপুরাতে রিচ করার শর্টেস্ট পয়েন্ট মাত্র 21 কিলোমিটার যদি ভারত দখল করতে পারে, সেই জায়গায় কিন্তু তাদের অর্থনৈতিক জোন করেছিল। এখন ফরচুনেটলি বাংলাদেশ সরকার ভারতকে সেখান থেকে সরে যেতে নোটিশ দিয়েছে, এবং সেখানে বাংলাদেশের একটা বিশাল অস্ত্র প্রডিউস করার বিশাল শিল্প এলাকা সেখানে তৈরি করবে। আর নর্থ বেঙ্গলে তো আমার মনে হয় এই যে লালমনিরহাটকে যদি আমরা এখন ডেভেলপ করি, এবং চীনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রয়োজন হচ্ছে এই যে বিজেপি সরকার যেভাবে এখন বাংলাদেশের দিকে তাকাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কিন্তু আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাচ্ছে। এই আইসোলেশন থেকে বের হতে সাধারণত বৃহৎ শক্তিরা কি করে, তারা পার্শ্ববর্তী কোনো দুর্বল ক্ষেত্রে এমনভাবে অ্যাডভেঞ্চারিজম করে যে তারা তাদের ইন্টারন্যাশনাল ইমেজ যেন আবার ফেরত পায়। ভারতের জন্য এটা নিশ্চিতভাবে বলা যায় যে তারা বাংলাদেশকেই টার্গেট করে রেখেছে। উইক বাংলাদেশ, যখন ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, তখন মোদি আভ্যন্তরীণ সমর্থন, অভ্যন্তরীণ সাপোর্ট অর্জন করার জন্য বাংলাদেশে কোনো না কোনোভাবে অ্যাডভেঞ্চার করতে চাইবে। এটাই হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় দুশ্চিন্তা, যে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল। ভারত মানে আমাদের জন্য একটা বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে এখন এই মুহূর্তে? বাংলাদেশের সঙ্গে আমরা তো আসলে প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু সম্পর্ককে তো এগিয়ে নিতে হবে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমিও মনে করি যে আমরা সচেষ্ট হব ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক, কারণ পাশাপাশি দেশ হওয়াতে অনেক কিছুই বাণিজ্যের ক্ষেত্রে আমাদের এই যে দূর থেকে কেনার চেয়ে কাছে বর্ডার ট্রেড ডেভেলপ করেছে হাসিনার সময়। অনেক নতুন ধারণা চলে এসছে, যেমন এই যে ট্রেন জার্নি, ট্রেন, বাস, পদ্মা সেতুর উপর দিয়ে ভারত কমেছে, মানে ভৌগোলিক দূরত্ব, যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমেছে, কিন্তু সম্পর্কের দূরত্ব ভারত তার নিজের স্বার্থেই স্বাভাবিক করতে চাওয়া উচিত। বাংলাদেশের নীতি বেশ ভালো, আমরা কিন্তু খোলাখুলি রয়েছি। আমরা ভারতের প্রতি এমন কোনো, এই যে এত ঘটনা ঘটে গেল গত 1.5 বছরে, ভারত কিভাবে টার্গেট করেছে, বাংলাদেশ কিন্তু প্রচুর ধৈর্যশীল ছিল। ভারতীয়রাও এটা স্বীকার করে। পশ্চিমবঙ্গে যারা রয়েছে সেন্সিবল, যারা মডারেটস, বৃহত্তর পপুলেশনই কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। তারা এখন রিয়েলাইজ করছে যে বাংলাদেশিদের আগমন ছাড়া পশ্চিমবঙ্গের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে দিন দিন, এবং শুভেন্দু অধিকারী এটা বুঝবে না, প্রশ্নই ওঠে না। একটা সময় ছিল শুভেন্দু অধিকারী কিন্তু মমতার প্রতি অত্যন্ত অনুগত ছিল। সেই সম্পর্কটুকু মমতা ধ্বংস করে দিয়েছে তার এই ভাগ্নে
এই যে ভাইপো, কি যেন নাম তার, ভাইপো ভাইপো। ভাইপোকে সামনে এনে এই ভাইপো বাংলাদেশ ভারত অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সম্পর্কের যে এখন যে অবনতিশীল বাস্তবতা, এর পেছনে সবচেয়ে বড় দায়ী আমি একা না, আপনার পশ্চিমবঙ্গের সিনিয়র টিএমসি লিডার্স যেমন রবীন্দ্রনাথ ঘোষ উত্তর দিনাজপুরে, মনিরুল ইসলাম নদিয়াতে, তৃণমূলের ফাউন্ডিং লিডার, আরও অনেকে এখন গত 2 দিন থেকে তারা কিন্তু দাবি করছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তৃণমূলের যে পতন ঘটেছে তার জন্য এককভাবে দায়ী হচ্ছে এই অভিজিৎ মুখার্জি। এবং তার যে গোপন বাস্তবতাগুলো ছিল সেগুলো এখন বের হয়ে আসছে, পশ্চিমবঙ্গের মিডিয়া এটা এক্সপোজ করছে। সে কালীঘাটে তার যে বাড়ি, তার নাম হলো শান্তিনিকেতন, এবং ওই রাস্তা একেবারে বলতে গেলে বিরাট একটা অংশ পুলিশ দখল করে রেখেছে শুভেন্দু ব্যানার্জির যাওয়া আসা সুবিধার্থে। তার বাড়ি থেকে ক্রেন ব্যবহার করে একটা আপনার বড় ধরনের প্রায় 7-8 ফিট বড় ধরনের স্টিলের ইলেকট্রনিক ডিভাইস তার বাড়ি থেকে ক্রেন দিয়ে উঠায় বের করছে। কেন? ওটা খুব এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট শুভেন্দু এই ব্যানার্জি এই তার ভাতিজার নিরাপত্তার জন্য। এবং সে কোনো প্রভু কৃতদাস সম্পর্ক, মমতার সিনিয়র লিডার যারা তৃণমূল সৃষ্টির পিছনে দায়ী ছিল তাদেরকে সে তাদেরকে কৃতদাসের মতো ব্যবহার করত, এবং এই কথাগুলো তারা এখন বলছে। এবং এই যে শুভেন্দু অধিকারী আজকে এত বড় ভিলেন হয়ে গেছে, এর জন্য দায়ী হচ্ছে মমতার চরম ভুল। যে শুভেন্দুর যে অবদান ছিল ওই অঞ্চলে, আপনার নন্দীগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূলকে গড়ে তোলা, এটা এত ব্যাপক ছিল যে শুভেন্দু অটোমেটিক্যালি মমতার ডান হাত হিসেবেই থাকার কথা। সেই জায়গায় অভিষেক ব্যানার্জিকে অ্যালাউ করলো। এবং তারপর আপনার এই অভিষেক ব্যানার্জির গত বছরগুলোতে যদি দেখেন, সে আগের মমতার প্রজন্মের নেতৃত্বকে অ্যাবসলিউটলি তাচ্ছিল্য, এবং তার বয়সের যারা রয়েছে অনুগত তাদেরকে সে সামনে তুলে আনছে। সুতরাং এই কারণেই কিন্তু বলা হয় এখন কিন্তু মানে এটা পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থক শুধু না, মানে মধ্যবিত্ত শ্রেণী ব্যাপক অংশ তারা এই মমতার ভাতিজাকে নিয়ে এখন কথা বলে যে এখন যাবে কোথায় সে হাটে রাস্তা দিয়ে, তার সবাই তাকে দেখছে। অনেকটা আমাদের এখন যে বিএনপির নব আবিষ্কৃত যে লয়ের এক্সপার্ট, তার পুত্রধন যেভাবে ক্রিকেটের এক্সপার্ট হয়ে গেছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের লোকেরা তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। সে শুভেন্দুর অবস্থাও এরকম ছিল যে সে পুরাপুরি পুলিশ প্রোটেকশনে থাকতো, আইসোলেটেড হয়ে থাকতো, এবং আজকে এই যে মমতার যে পরিণতি সেই দায়ী। কাজেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সম্পর্ক, ভারত সম্পর্ক আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। মোদিও এটা রিয়েলাইজ করে। আমরা যদি দুর্বল হয়ে যাই, আমরা যদি ভারতের কথায় মনে করি যে আমাদের তারেক জিয়া মমতার ওই হাসিনার মতোই আনুগত্যের দিকে যাবে, এবং বিএনপির একটা মানে অংশ এরা মারাত্মকভাবে বিএনপির ইমেজ ডিস্ট্রয় করছে। আমরা জানি কিছুদিন আগে ওই ভদ্রলোক যার কথা আমি ইনডিরেক্টলি মেনশন করলাম, সে এমন একটা কথা বলেছে পার্লামেন্টে যে আজকে বিএনপির একেবারে ইমেজ ধ্বংস হয়ে গেছে। মানে এই যে আপনার কিভাবে ওই জুলাই আন্দোলনকে সে তাচ্ছিল্য করলো, এটার থেকে বিএনপিকে বের হয়ে এসে তারপর একটা পজিশন অফ স্ট্রেংথ, জনগণ জুলাই আন্দোলনকে মেনে নিতে হবে। ভারতের কথা বলুক, ভারতও যদি তারেক জিয়া দেশে তাই যাবে না কেন? ভারতের সাথে আমাদের সুসম্পর্ক আমরা গড়তে চাই, আমরা অবশ্যই, কিন্তু ভারতের সাথে যদি তিস্তা নিয়ে নেগোশিয়েট করতে হয়, আমার কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাদের নেগোসিয়েশন সাথে নিয়ে না, চীনের সাথে তো সম্পর্ক তিস্তা চুক্তি আগে সই করে তারপর আমরা ভারতের সাথে যদি নেগোশিয়েট করি ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ। কারণ আমাদের জানতে হবে ভারত কিন্তু আমাদেরকে ব্ল্যাকমেইল করবেই, তারা শর্ত জুড়ে দিবে। প্রথমত তিস্তার পানি ওরা আমাদের দেবে না, মানে এই যখন তিস্তা চুক্তি করার ঠিক হয়ে 2011 সালে যখন মনমোহন সিং আসছিলেন, এখন তো 15 বছর চলে গেছে, ঠেলাঠেলি হয়েছে যে
ওরা দিচ্ছে না, রাজ্য দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কিন্তু এখন 15 বছর পরে তিস্তার ফ্লো আরো কমে গেছে। ভারত এটা দেখাচ্ছে যে গজল ডোবায় নাকি পানি যথেষ্ট হচ্ছে না। ভারত আরো তিস্তার পানি আরো ড্র করবে এবং সেইখানে আপনার এই যে উত্তরবঙ্গ তাদের শুকিয়ে গেছে একেবারে। হ্যাঁ, গঙ্গার পানিও ওইভাবে করবে। এবং ভারত যদি আমাদের সাথে নেগোশিয়েট করে, তারা পূর্ব শর্ত জুড়ে দেবে যে চীনের সাথে কোনো চুক্তি করতে পারবে না, পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এখানে পুরা উত্তরবঙ্গের এই অঞ্চলে কোনো বিদেশি শক্তির উপস্থিতি থাকবে। তার মানে ভারত সব কিছু করবে যাতে এই রংপুর অঞ্চলটা কোনো সময় যদি সামরিক নিয়ন্ত্রণে তারা নিতে চায়, সেখানে যেন কোনো পথের কাটা না থাকে। কাজেই তিস্তা, ভারতের সাথে তিস্তা আলোচনা মানেই হবে ভারত তার ডিফেন্স রিকোয়ারমেন্ট, জিও স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট উত্তরবঙ্গে ফুলফিল করার জন্য তিস্তা চুক্তিকে ব্যবহার করবে। এবং আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে আপনার এই জার্মানি বা এই যে আমাদের অ্যানি মশাই বলেন, না জেনে কথা বলে অনেক কিছু, আমি ওকে চিনি কারণ আমার ছাত্র সমপ্রায় বলতে গেলে। সে আরও অন্যান্য কোনো দায়িত্ব নিতে পারতো, হ্যাঁ, যুব মন্ত্রণালয় নিতে পারতো, কিন্তু পানি সম্পদ এটা আমাদের ওই যে বুয়েটের কোনো যে ভালো প্রফেসর রয়েছে সেই রকম কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। কেননা তারাই বুঝবে যে টাকার উপরে যে জিও স্ট্র্যাটেজিক স্বার্থ রয়েছে চীনের সাথে আমাদের এই তিস্তা চুক্তি, তারপরে এই যে দক্ষিণবঙ্গে ফেনী অঞ্চলে ভারতের যে উত্থান, সেটাও আমাদের একটা বড় মাথা ব্যথা এই বিজেপির সময়ে। সুতরাং বাংলাদেশ ভারত সম্পর্ক অবশ্যই উন্নত হবে, কিন্তু অন আওয়ার টার্মস। আমি মনে করি তারেক জিয়া যদি যায় আগামী মাসে, যে ফাইনালি তিস্তা চুক্তি সই করে, কারণ এটা তো হেড অফ দ্য গভর্নমেন্ট পর্যায়েই হতে হবে। সেটা কি আপনি যে কথা বলছিলেন সেই শর্ত মেনে কি আমাদেরকে এই চুক্তি করতে হবে কি? না, আমি আশা করব আমাদের কূটনীতিকরা যথেষ্ট সচেতন। আমাদের কূটনীতি হয়তো বাইরে থেকে এইভাবে অত বলে না, কিন্তু আমি তো জানি যে আমাদের খলিলুর রহমান সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে, চীন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে একটা আলাদা চুক্তি করার ফলে খলিলুর রহমানকে চীন প্রায় পার্সোনা নট গ্রাটা অবস্থায় ফেলে দিয়েছিল, কিন্তু তারপর তো সব ঠিক হয়েছে। আবার তো খলিল চীনের যে এখন চীনের সাথে এমন একটা সম্পর্ক আমি আশা করব ফাউন্ডেশন তৈরি করে আসবে, যাতে অ্যাবসলিউটলি তারেক জিয়া আমেরিকাকে আমাদের কনফ্রন্ট করতে হবে দরকার হলে, যেভাবে পাকিস্তান করে। এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করাটাও এখন ভারতের যে গোয়েন্দা বাহিনী বাংলাদেশে সামরিক ক্ষেত্রে যে প্রভাব রাখছে, যেমন আমাদের ইন্টেলিজেন্স মেশিনারিগুলোতে তারা যেভাবে ক্ষতি করছে। শোনা যায় যে একটা নিউজ বের হয়েছিল যে এয়ারফোর্সে নাকি একটা গন্ডগোল পাকিয়ে দিচ্ছিল ভারতীয় ইন্টেলিজেন্স, এবং যেখানে তারেক জিয়ার জীবনের হুমকি ছিল, এবং পাকিস্তানের আইএসআই কিন্তু ওয়ার্ন করেছে। এটা কতখানি সত্যি জানি না, কিন্তু আমরা মানে শুনেছি গুঞ্জন, কিন্তু এটা আসলে কতটুকু কিন্তু এটা কিন্তু সরকারি পর্যায়ে ডিনাই করে নাই। এটা ইম্পর্টেন্ট। পাকিস্তানের সাথে চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা হুমকিগুলো কাউন্টার করা, চীনের কাছ থেকে বিমান ক্রয় করা, আমাদের বিমান বাহিনী প্রধান আমার মনে হয় তিনি এমফেসাইজ করা উচিত যে বাস্তবতায় এখনকার যুগে দীর্ঘমেয়াদী আপনার মিত্রতার পথ থেকে সরে আমরা বলি নিরাপত্তা ক্ষেত্রে কোলিশন কালচার, কোলিশন, স্বল্প সময়ের জন্য বা বাস্তব হুমকির প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট সামরিক মিত্রতায় যাওয়া, এটা হচ্ছে আধুনিক স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের প্রবণতা। যেখানে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন এই যে ইরান সাথে যুদ্ধের পরে তারা নতুন করে চিন্তা করবে যে আমেরিকার অ্যালায়েন্সে থাকবে কি না। কাতার বলেন, সৌদি আরব বলেন, তারা নতুন চিন্তা করছে, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করার পথে তারা যাচ্ছে। এটা সামরিক বাস্তবতা, হ্যাঁ, কোলিশন কালচার। আমাদেরও এক্স্যাক্টলি এখন এমন একটা সময় আসছে যে আমাদের সামরিক বাহিনীকে, প্রধানদেরকে কোনো রাগঢাক রেখে লজ্জা পাওয়া বা ভীতিকর মানসিকতা থাকা উচিত না যে আমরা কোলিশন, একটা নিরাপত্তা সহযোগিতা চীন ও পাকিস্তানের সাথে আমাদের অপরিহার্য। কেননা আমরা যদি আমাদের বিমান বাহিনীকে ডেভেলপ না করি, আমাদের কিন্তু পাইলটসরা পাকিস্তান এয়ারফোর্সের ব্যাকবোন ছিল। আপনি জানেন যে অনেক এম আলম ছিল, তারপর আরও অনেকে ছিল বাঙালি পাইলটসদের যে অর্জন। তারপর আমাদের সেনাবাহিনীর ভালো জেনারেল ওসমানী ছিল, যিনি 65-এর যুদ্ধে
পাকিস্তানের ডিএমও, ডিরেক্টর মিলিটারি অপারেশনসের রোল প্লে করছে, মানে পুরা মিলিটারি প্ল্যানিং 65 যুদ্ধে একটা বাঙালির হাতে ছিল। এগুলো কিন্তু আমরা অনেক সময় স্বীকার করি না। জিয়াউর রহমান প্লেইড এ মেজর রোল 1965-এ লাহোরে খেমকারান সেক্টরে। বেঙ্গল রেজিমেন্ট লাহোরকে লিটারেলি বাঁচাইছে, এটা তারা স্বীকার করে। সবচেয়ে বেশি এই যুদ্ধ পদক, ওয়ার মেডেলস পেয়েছে বেঙ্গল রেজিমেন্ট এই 65-এর যুদ্ধের পরে। এবং সত্যিকার অর্থে পাকিস্তান সেনা সামরিক বাহিনী স্বীকার করে নেয় যে বেঙ্গল রেজিমেন্ট হচ্ছে একটা অত্যন্ত দুর্ধর্ষ ভারতের বিপক্ষের শক্তি। কাজেই আমাদের ইনফ্যান্ট্রি পাওয়ার, আমাদের এয়ার পাওয়ার, দুটাকেই যদি আমরা সেই সম্মান না দেই, সেই চূড়ান্ত আপনার অস্ত্রের যে গুণগত উৎকর্ষতার সাথে পরিচিত না করি, আমরা দেখতে চাই যে চীনের বিমান যেন আমরা ক্রয় করি। পাকিস্তানে ট্রেনিংয়ে যাচ্ছে আমাদের বিমান বাহিনীর পাইলটরা, 1 বছর যারা ট্রেনিং করে আসছে তারা এত ভালো করছে যে পাকিস্তান এখন ইন্টারেস্টেড যে বাঙালি পাইলটদেরকে তারা আরও বেশি পরিচিত। সাইবার ওয়ারফেয়ার, এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যুদ্ধের যে আপনি সমস্ত কম্পিউটার একেবারে করে দিতে পারেন। হ্যাঁ, সেই সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে হলে পাকিস্তান আর চীনের সহযোগিতা অপরিহার্য। কাজেই এই যে কোলিশন কালচারের কথা আমি বললাম না, মিত্রটা আমাদের সরাসরি বলা উচিত। এটা কোনো অফেন্সিভ ডক্ট্রিন না। ভারতে এখন বিজেপি ক্ষমতায় আসার ফলে পশ্চিমবঙ্গে আর আসামে যে বাস্তবতা, দুটা মিলে আমাদের কিন্তু মারাত্মক ভয়াবহ পরিণতির দিকে যেতে পারি। ওই দিকে 90 লক্ষ, এই দিকে 90 লক্ষ। আসামেও কিন্তু প্রায় 90 লক্ষ উদ্বাস্তু রয়েছে, এখানেও 90 লক্ষ। আপনি চিন্তা করেন, ভারত যদি ওই দুই দিক থেকে পুশ করে, মমতা ব্যানার্জি তো এখন আর নাই, কাজেই এই শুভেন্দু এনকারেজ করবে, প্রভোগ করবে। সুতরাং এটাকে ডেটার করতে হলে আমাদেরকে এই যে সামরিক মিত্রতা, এটা আমাদের চিন্তা করতে হবে যে এটা কোনো অফেন্সিভ না। আমাদের দেশে একটা চিন্তা রয়েছে, সংসদের সবাই বলে যে ভাই এইসব চুক্তিতে যায়েন না, সামরিক চুক্তি ভারতের সাথে পারবেন না। এইখানেই ভুল করে। ভারতের সাথে তো আমরা যুদ্ধের জন্য নিরাপত্তা চুক্তি করি না, আমরা শান্তির জন্য করতে চাই, যাতে ভারত ডেটার্ড হয়, ডেটারেন্স, নিবারক। ডেটারেন্সটা কাজ করবে যে ভারত 2 বার চিন্তা করবে, শুভেন্দু চিন্তা করবে, আসামকে বলবে এইসবের যায়ও না। এখন বাংলাদেশের সাথে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী অত্যন্ত উন্নত মানের, তৎপর। আমি ডেভিলস অ্যাডভোকেট হতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলছি যে এই যে ভারতীয় রয়ের যে পেনিট্রেশন ঘটছে, সেটাকে যদি নিউট্রালাইজ করতে হয়, চীন আমাদের সহযোগিতা করবে এবং সেই পথ ক্লিয়ার করবে এই পাকিস্তানের মিসাইল প্রযুক্তি। আমরা পাকিস্তান থেকে ওদের উন্নত মানের মিসাইল ট্রেনিং, আমাদের এখন দেখেন আমলারা যাচ্ছে পাকিস্তানে, 12 জন গিয়েছে, খুবই মেধাবী এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের। তারা 3 সপ্তাহ লাহোর এই সিভিল সার্ভিস একাডেমিতে কাটাবে। আই এম শিওর তারা পাকিস্তানের রণতত্ত্ব, স্ট্র্যাটেজিক কনসেপ্টগুলোর সাথে পরিচিত হয়ে আসবে, আরও বেশি যাবে, ভবিষ্যতে যাবে। কেন? পাকিস্তানের সাথে আমাদের কোনো কালচারাল রাখার, আমরা আমাদের বাঙালিত্ব রাখবো নিজেদের মতো। পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো থাকুক। আমরা সঙ্গীত চর্চা বলেন, শিল্প সাহিত্য সব আমরা আগের চেয়ে আরও উন্নত করতে চাই বাংলার সাথে, পশ্চিম বাংলার সাথে। বিরোধে আমরা কারোর সঙ্গে যেতে চাই না। আমাদের নিবারক হিসাবে, সামরিক নিবারক হিসাবে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে এটা মিত্রতা, সামরিক মিত্রতা কোনো অফেন্সিভ না, এটা সেলফ ডিফেন্স। জি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে স্যার, এখানেই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক বিষয় নিয়ে জানছিলাম, অনেক পুরাতন কথাগুলো যেটি আসলে ভুলে গিয়েছিলাম সেটি আবার আপনি মনে করিয়ে